নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপ স্টার্স ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি নতুন একটা চ্যাপ্টার শুরু করতে চলেছি, সেটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস। ঠিক আছে, তো নিউমেরিক্যাল অ্যানালাইসিসের মধ্যে সর্বপ্রথম আমাকে জানতে হবে কি না, যে ফার্স্ট চ্যাপ্টার যেটা পড়াবো সেটা এরর্স। তো এরর্স কি জিনিস না, এরর্স হচ্ছে সেটাই যেখানে ট্রু ভ্যালু এবং অ্যাপ্রক্সিমেট ভ্যালুর মধ্যে যে ডিফারেন্সটা থাকে সেই ডিফারেন্সটাই হচ্ছে এরর। যেমন দেখো 10/3 আমরা যদি ভাগ করতে চাই, এই 10/3 হচ্ছে ট্রু ভ্যালু, আর অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে আমি সাপোজ 3.3333 নিলাম, চারটা তিনের পর 3.3333, অর্থাৎ দশমিকের পর চারটা ঘর আমি নিলাম, তাহলে এটা হচ্ছে কিনা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এই যে ট্রু ভ্যালু এবং অ্যাপ্রক্সিমেট ভ্যালুর মধ্যে যে ডিফারেন্স বা পার্থক্য, সেটাই হচ্ছে কিনা এরর্স। এবার দেখো, এরর্স প্রধানত দুই প্রকারের হয়, একটা হচ্ছে ইনহেরিয়েন্ট এরর আর একটা হচ্ছে ট্রাঙ্কেশন এরর। ইনহেরিয়েন্ট এরর মানে কি, অর্থাৎ যেখানে আমার যে ডাটাটা সাপ্লাই করে থেকে সেই সাপ্লাইয়ের ডাটাটাই যদি এরর থাকে, তাহলে গোটা ফুল ক্যালকুলেশনে একটা সামান্যতম এরর চলে আসবে। তো তাহলে সেই এররটাকে বলা হচ্ছে কিনা ইনহেরিয়েন্ট এরর। আর ট্রাঙ্কেশন এরর মানে কি, যখন কোনো একটা ইনফাইনাইট সিরিজকে আমরা ট্রাঙ্কেট করব, অর্থাৎ কেটে ছোট করে দেব, তখন সেটাকে বলা হচ্ছে কিনা ট্রাঙ্কেশন এরর। যেমন দেখো, আমি একটা ইনফাইনাইট সিরিজের এক্সাম্পল লিখছি। যদি e⁻x লিখি, e⁻x ইকুয়াল টু আমরা কত জানি, 1 + x স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 + x³ বাই ফ্যাক্টোরিয়াল 3 +x⁴ বাই ফ্যাক্টোরিয়াল 4, এরকম করে ডট ডট করে এগিয়ে যাচ্ছে। তো এবার দেখা গেল কত না, এটা ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। আমি যখন একে ট্রাঙ্কেট করব, সাপোজ ধরলাম কি ট্রাঙ্কেট আপ টু x³ বাই ফ্যাক্টোরিয়াল 3, মানে কি এই x³ বাই ফ্যাক্টোরিয়াল 3 পর্যন্ত আমি মানগুলো নিচ্ছি, তারপরে যে মানগুলো আছে সেই মানগুলো আমি নিচ্ছি না। তার মানে এই যে এই ভ্যালুটা যখন আমরা যে ট্রু ভ্যালু করব, ট্রু ভ্যালু মানে ইনফাইনাইট পর্যন্ত চলবে, আর অ্যাপ্রক্সিমেট ভ্যালু মানে হচ্ছে x³ বাই ফ্যাক্টোরিয়াল 3 পর্যন্ত, অর্থাৎ বাকি যে ভ্যালুগুলো নিচ্ছি না, এই মানটা হচ্ছে সেখানে তখন তোমার এরর হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার যেটা আছে সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট ডিজিট অ্যান্ড সিগনিফিক্যান্ট ফিগার কী জিনিস। আচ্ছা, সিগনিফিক্যান্ট ডিজিট বা সিগনিফিক্যান্ট ফিগার বলতে কি বলছে না, যদি কোনো একটা সিগনিফিক্যান্ট ডিজিটের মধ্যে একটা সংখ্যা আছে, সেই সংখ্যার যদি বাম দিকে জিরো থাকে, অর্থাৎ সামনে যদি জিরো থাকে, তাহলে সেই জিরোগুলোকে বাদ দিতে হবে, আর পরে যদি জিরো থাকে তাহলে তাকে ধরতে হবে। তবে আরেকটা কথা, যে কোনো একটা নন জিরো এলিমেন্ট যদি মাঝখানে শুরু হয়ে যায়, তারপরে যদি জিরো থাকে, তখন সেটাকে কিন্তু সেই জিরোটাকে আমাকে ধরতে হবে। যেমন দেখো, এখানে আমরা লিখেছি 0.001205। এখানে দেখো, এখানে বাঁ দিকেও জিরো আছে আর মাঝেও জিরো আছে, কিন্তু আমি বললাম যখন আমি বাম দিক থেকে ক্যালকুলেশন শুরু করব, যদি একটা নন জিরো এলিমেন্ট পেয়ে যাই, তারপরে জিরো থাকলে সেই জিরোগুলোকে আমাকে ধরতে হবে, সে লাস্টে থাক কি মাঝে থাক আমার দেখা দরকার নেই। ঠিক আছে, যেমন দেখো, এই যে আমি যে এক্সাম্পলটা লিখেছি, সেই এক্সাম্পলটা যদি বলে এটা কত সিগনিফিক্যান্ট ডিজিট, না আমরা দেখবো যে বাঁ দিকে 3টে শূন্য আছে, তো দশমিক থাকুক যাই থাকুক, বাঁ দিকে শূন্য থাকলে সেই শূন্যগুলো আমি অ্যাভয়েড করব। তাহলে স্টার্টিং হচ্ছে কত থেকে না, 1 থেকে, তাহলে 1205, এটা হচ্ছে কত না, 4 সিগনিফিক্যান্ট ডিজিট। এবার দেখো নিচের যেটা আছে 356.000, এখনই বলবে স্যার দশমিকের পর তো শূন্যের কোনো মানে নেই। অবশ্যই দশমিকের পর শূন্যের কোনো মানে নেই, কিন্তু তোমাকে যদি এখানে শূন্য দেওয়া থাকে, তার মানে হচ্ছে এটা কত সিগনিফিক্যান্ট ডিজিট না, 1 2 3 4 5 6, ডান দিকে যত শূন্য থাকবে সেগুলো সবকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, তাহলে এটা হচ্ছে কি না 6 সিগনিফিক্যান্ট ডিজিট। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো অসুবিধা নেই। এবার দেখো রাউন্ড অফ 3 ডেসিমাল প্লেসেস, অর্থাৎ রাউন্ড অফ কি জিনিস বলেছে, রাউন্ড আপের ক্ষেত্রে বলছে 3 দশমিকের পর আমি 4 নম্বর সংখ্যাটাকে আমি দেখবো, এটা 3 দশমিক পর্যন্ত বলেছে, 3 দশমিক 4 দশমিক ডেসিমাল প্লেস যদি বলে, তাহলে আমরা দেখবো পয়েন্টের পরের সংখ্যা। আর যদি সিগনিফিক্যান্ট ডিজিট বলে, তাহলে তো আমরা বললাম প্রথম থেকেই চেক করতে শুরু করব, আমি দেখবো কি ওখানে কোথায় নন জিরো এলিমেন্টটা আমি খুঁজে পাচ্ছি। আচ্ছা, সর্বপ্রথম যেটা আছে সেটা কি লেখা আছে, রাউন্ড অফ 3 ডেসিমাল প্লেসেস, অর্থাৎ দশমিকের পর 3টে ঘর যাও। আচ্ছা, দশমিকের পর যদি 3টে ঘর নিয়ে নাও, তাহলে এখানে কত না 350 পর একে ট্রাঙ্কেট করতে হবে, অর্থাৎ আউট করতে হবে। তো দেখো আমি লিখলাম কত না 1.35, লাস্টের সংখ্যাটা লিখবো না। কেন লিখবো না, কারণ লাস্টের সংখ্যাটা আমাকে চেক করতে হবে যে এই যে জিরোর পরে যে সংখ্যাটা আছে 3 দশমিক প্লেস যেটা আছে, 3 দশমিক প্লেসের পরবর্তী সংখ্যাটা 5 বা 5-এর থেকে বেশি আছে কিনা। যদি 5-এর থেকে বেশি থাকে, তাহলে এখানে এক যোগ করতে হবে, কিন্তু আমি দেখলাম এখানে কত আছে না, জিরো আছে, তো সুতরাং এক যোগ করার দরকার নেই, এটা কত না 1.350 লিখে দিলাম। আচ্ছা, পরেরটা দেখো তো 3 দশমিক স্থান, অর্থাৎ 3 ডেসিমাল প্লেসেস, তাহলে দশমিকের পর 3টে ঘর আমি নিয়ে নিলাম। তাহলে দেখো 6-এর পরের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কত আছে না, 8 আছে, তো সুতরাং 5-এর থেকে বড়, তার মানে আমি এটা লিখবো কত 0.007। ঠিক আছে, তারপরে দেখো তো এখানে 2.5655, ঠিক আছে, এই দেখো এখানেও দশমিকের পর 3টে সংখ্যা নেবো। এই যে 3টে সংখ্যা নেওয়ার পরে একটা জিনিস খুব ভালো করে দেখো, এই যে এখানে কত আছে না 5 আছে, 5 বা 5-এর থেকে বেশি থাকলে আমি কি করবো না, এক যোগ করে নেব, অর্থাৎ 2.566 হয়ে গেল এটা। ঠিক আছে, পরের যেটা আছে সেটা কত 3 দশমিক স্থান পর্যন্ত,
0.030, ঠিক আছে। এবার দেখো এখানে ভালো করে দেখো 1.030 রেখে দিলাম। এখনই বলবে যে স্যার আপনি বললেন 5 বা 5-এর থেকে বেশি থাকলে আমরা কি করব না 1 যোগ করে নেব। তো এখানেও তো 5 আছে, তাহলে আমি এখানে কেন 1 যোগ করলাম না? আর এখানে যখন 5 আছে তখন আমি এখানে 1 যোগ করে দিলাম। তার কারণটা কি? এই যে এখানটা একটা বেশ সুন্দর ট্রিক আছে, তো মনে রাখবে যে আমাকে যত দশমিক স্থান পর্যন্ত রাউন্ড অফ করতে বলেছে তার পরবর্তী সংখ্যাটা যদি 5 থাকে, তাহলে আমি দেখব সেই সংখ্যাটা অর্থাৎ 5-এর আগের সংখ্যাটা কি আছে, বিজোড় সংখ্যা আছে না জোড় সংখ্যা আছে, অর্থাৎ অড আছে না ইভেন আছে। যদি দেখা যাচ্ছে এই সংখ্যাটা অড হয় তাহলে সেখানে 1 যোগ করতে হবে, যদি সেটা ইভেন হয়ে যায় তাহলে সেখানে 1 যোগ করার দরকার নেই। যেমন দেখো এখানে কত আছে 1.030, তারপর 5 আছে। এখানে 5-এর আগে যে সংখ্যাটা আছে সেটা ইভেন নাম্বার আছে, 0 হচ্ছে ইভেন নাম্বার, তো এই জন্য এখানে আমি কোনো কিছু যোগ করলাম না। আর যেহেতু এখানে 5-এর আগে 5 সংখ্যাটা অড আছে, তো সুতরাং আমি এখানে কি করলাম না 1 যোগ করলাম। 5-এর থেকে কম থাকলে কোনো কিছু করার দরকার নেই, 5-এর থেকে বেশি থাকলে সেটা করতেই হবে, অড হোক বা ইভেন হোক। কিন্তু যদি 5 থাকে তখনই আমাকে চেক করতে হবে আমি এখানে যোগ করব কি করব না। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। আচ্ছা, নেক্সট চলে আসছি আমরা কোথায় না রাউন্ড অফ 4 ডিজিটেড ফিগার, এই 4 সিগনিফিক্যান্ট ফিগার। আমাকে কি বলছে না রাউন্ড অফ করতে বলেছে কত না 4 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত। তাহলে দেখো তো এটাকে যদি আমি রাউন্ড অফ করি 4 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত, প্রথমে কত 0, 0-র কোনো কিন্তু ভ্যালু নেই, তাহলে 0 পয়েন্ট, এটা আমাকে সিগনিফিক্যান্ট ডিজিট ধরাই চলবে না। তাহলে সিগনিফিক্যান্ট ডিজিটটা শুরু হচ্ছে কত থেকে না 2 থেকে, 2600, এই হচ্ছে কি না 4 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত রাউন্ড অফ। আচ্ছা, এখানে কত 290 আছে, তাহলে 290 তুমি তো আরেকটা 0 বসিয়ে দিতে পারো না? তার কারণটা হচ্ছে কি 290 আছে, আমি যদি আরেকটা 0 বসিয়ে দিই তাহলে 2900 হয়ে যাবে, সেটা তো আমরা করতে পারি না। তো সুতরাং আমাকে একটা পয়েন্ট দিয়ে আর একটা 0 খাওয়াতে হবে, তখন সেটা হলো কত না 4 ডিজিটের স্থান পর্যন্ত কি না সিগনিফিক্যান্ট ফিগার। আচ্ছা, এখানে কত 0.00 আছে, তাহলে 0.0000, এখানে তো যাই করো না কেন এটা কোনো সিগনিফিক্যান্ট ফিগার আসবেই না। পরবর্তী এটা আছে 245.003, তাহলে এখানে স্টার্টিংটা কত হবে না 245.0, কারণ কি দেখো 3টে আর একে 4টা 2 থেকে শুরু হবে। এখানে শুধু স্টার্টিং পয়েন্টটাকে দেখবো, এখানে কত 4.50089, তাহলে কত লিখবো 4.500। দেখো যখনই আমাকে এখানে কি করতে হচ্ছে না ট্রাঙ্কেট করতে হচ্ছে 4 দশমিক স্থান পর্যন্ত। যখন আমরা একে ট্রাঙ্কেট করলাম তখন দেখো তো এই যে এর পরের সংখ্যাটা কত আছে 8 আছে, মানে 5-এর থেকে বড় আছে, যার জন্য এই সংখ্যাটা 1 বেড়ে যাবে, তার মানে কত হলো 4.501, এটা হচ্ছে 4 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত রাউন্ড আপ। এবার দেখো পরবর্তী যেটা আছে সেটা যদি 4 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত করি তাহলে কত পাচ্ছি 2.562। দেখো 3 নম্বর যেটা আছে এটা 3, যেহেতু 5-এর থেকে ছোট আছে তো সুতরাং এখানে কোনো যোগ বিয়োগ হবে না, তাহলে 2.562 হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম রাউন্ড অফ আপ টু 4 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত। এবার দেখো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট এরর, ঠিক আছে। সিগনিফিক্যান্ট এরর মানে কি, আমি কোনো একটা বেশ কিছু ক্ষেত্রে একটা ট্রু ভ্যালু নেব এবং একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নেব, এই ট্রু ভ্যালু এবং অ্যাপ্রক্সিমেট ভ্যালুর মধ্যে যে পার্থক্য সেটাই হচ্ছে কি না সিগনিফিক্যান্ট ফিগার। তাহলে দেখো তো সাপোজ ধরে নিলাম এই যে এ হচ্ছে ট্রু ভ্যালু 1.2345627, আর বি হচ্ছে তোমার অ্যাপ্রক্সিমেট ভ্যালু 1.2345684। তাহলে এদের মধ্যে এরর কতটা আসছে, এরর মানে হচ্ছে এদের মধ্যে ডিফারেন্স, অর্থাৎ এদের মধ্যে যে পার্থক্য। দেখো তো ভালো করে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো 1.23456 পর্যন্ত একই আছে, এর লাস্টে আছে 27 আর এর লাস্টে আছে কত না 84, তার মানে কত হচ্ছে 0.00000, 5টা 0 হচ্ছে। তারপর কত দেখতে পাচ্ছি না 27 থেকে 84 যদি বিয়োগ করি 7 7 14, 0 3 5 3 8, মানে কত হচ্ছে না তোমার 627 আর 684, মানে হচ্ছে 7 7 3 5, হ্যাঁ মানে 0.557 হচ্ছে। তো তাহলে আমরা এটা কি বলবো না এই যে এই ফার্স্ট যে ফিগারটা ছিল সেটা কত ফিগার ছিল না, এটা হচ্ছে আমার দেখো 1 2 3 4 5 6 7 8 8 সিগনিফিক্যান্ট ফিগার ছিল। পরেরটাও ছিল 8 সিগনিফিক্যান্ট ফিগার 1 2 3 4 5 6 7 8, কিন্তু এ মাইনাস বি এর ডিফারেন্সটা সেটা কত হয়ে গেছে না 2 সিগনিফিক্যান্ট ফিগার হয়ে গেছে। তাহলে আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, এ একটা ফিগার বি একটা ফিগার, এ মাইনাস বি যদি দেওয়া থাকে সেটা কত সিগনিফিক্যান্ট ফিগার যদি বের করতে বলে তাহলে আমার এটা এখান থেকে বের করে দেওয়া যাবে। এবার দেখো যেটা আছে সেটা হচ্ছে অ্যাবসলিউট এরর। এরর 3টে ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাবসলিউট এরর, একটা রিলেটিভ এরর, একটা রিলেটিভ পার্সেন্টেজ এরর, এই 3টাই আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। আচ্ছা, অ্যাবসলিউট এরর কি জিনিস না, অ্যাবসলিউট এরর হচ্ছে ট্রু ভ্যালু এবং অ্যাপ্রক্সিমেট ভ্যালুর মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট
অ্যাবসলিউট এরর। সাপোজ ইএ ইকুয়াল টু, দেখো এখানে মড লিখেছি, মড মানে হচ্ছে কি আমরা এখানে নেগেটিভ মানটা নেব না, যদি নেগেটিভ মান আসে তাহলে তার পজিটিভ মানটাকে নিয়ে নেবো, অর্থাৎ অ্যাবসলিউট এরর ইকুয়াল টু এক্স টি মাইনাস এক্স এ, টি মিনস ট্রু ভ্যালু এবং এ মিনস অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এবার আমরা জানবো রিলেটিভ এরর। হোয়াট ইজ রিলেটিভ এরর? রিলেটিভ এরর হচ্ছে ইআর ইকুয়াল টু ইএ বাই এক্স টি, অর্থাৎ আমরা এই যে অ্যাবসলিউট এররটা বের করলাম সেটা ডিভাইডেড বাই যদি আমরা ট্রু ভ্যালু করে নিই, অর্থাৎ এক্স টি মাইনাস এক্স এ বা এক্স টি যদি করি তখন সেটা হচ্ছে কিনা রিলেটিভ এরর। এবার দেখো রিলেটিভ পার্সেন্টেজ এরর। দেখো পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে আমরা জানি এটাকে 100 দিয়ে গুণ করতে হবে, তখন সেটা হচ্ছে কিনা পার্সেন্টেজ, রিলেটিভ পার্সেন্টেজ এরর। অর্থাৎ ইয়ার মানে আমরা কি পড়েছিলাম? ইয়ার মানে আমি পড়েছিলাম এক্স টি মাইনাস এক্স এ ডিভাইডেড বাই এক্স টি, এটা আমরা জানি, ইনটু আমরা কত পাচ্ছি না 100%। অর্থাৎ আমরা বলতে পারি কি না, আবার ঘুরিয়ে যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে ইএ ডিভাইডেড বাই এক্স টি ইন্টু 100%। ঠিক আছে, তো এই হচ্ছে কি না রিলেটিভ পার্সেন্টেজ এরর। ঠিক আছে, তো আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার নেক্সট যেটা লেখা আছে সেটা দেখা যাক কি লেখা আছে। বলছে এ নাম্বার কারেক্টেড আপ টু এন সিগনিফিক্যান্ট ফিগার রাউন্ড অফ এম ডেসিমাল প্লেসেস, তাহলে ইএ লেস ইকুয়াল টু হাফ ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস এম। খুব গুরুত্বপূর্ণ একটা থিওরেম, যে এখান থেকে কিন্তু আমার ম্যাথমেটিক্যাল এক্সাম্পের চান্স অনেক বেশি। বলেছে কি না একটা নাম্বার যে কোনো ধরে নিলাম সেটা কি এন সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত কারেক্ট, আর কি না এম ডেসিমাল প্লেসেস মধ্যে রাউন্ড অফ। ঠিক আছে, অর্থাৎ সিগনিফিক্যান্ট ফিগার আলাদা এবং ডেসিমাল প্লেস আলাদা, আমরা যেটা বললাম সে। এবার তাহলে লেখা আছে ইএ লেস ইকুয়াল টু হাফ ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস এম। যদি কোই নাম্বারটা এম ডেসিমাল প্লেস পর্যন্ত রাউন্ড অফ হয়, তাহলে রাউন্ডেড হয়, তাহলে আমরা সেটাকে বলতে পারবো ইএ, অর্থাৎ আমার যে অ্যাবসলিউট এররের যে মানটা, সেই মানটা লেস দেন ইকুয়াল টু হাফ ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস এম হবে। সাপোজ আমি এটাকে একটা এক্সাম্পলের সাহায্যে আমি ডিসকাস করে দিচ্ছি। সাপোজ আমি একটা নাম্বার ধরলাম কত 345.26132, এই একটা নাম্বার ধরলাম। এবার আমি এটাকে কি করছি না রাউন্ড আপ টু 3 সিগনিফিক্যান্ট ফিগার। ঠিক আছে, সরি 6 সিগনিফিক্যান্ট ফিগার। যেমন আমি বলছি এটা 345.261। দেখো 6 সিগনিফিক্যান্ট ফিগার মানে কি না, এই যে এটা পর্যন্ত নিলাম, আমি এখানে লিখে দিলাম কত, এটা 6 সিগনিফিক্যান্ট ফিগার। আচ্ছা, এটা 6 সিগনিফিক্যান্ট ফিগার মানে এটা কত ডেসিমাল প্লেসেস পর্যন্ত নিয়েছি? যদি ডেসিমাল প্লেস বলি তাহলে দেখো দশমিকের পর 3টে ঘর আছে, তার মানে এটাকে আমি লিখতে পারি কি না 3 ডেসিমাল প্লেসেস। ঠিক আছে, তাহলে আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। দেখো এটা সিগনিফিক্যান্ট ফিগার বললে এটা 6 সিগনিফিক্যান্ট ফিগার, ডেসিমাল প্লেস বললে কত না 3 ডেসিমাল প্লেসেস। তাহলে আমরা এবার যদি ইএ বের করি, ইএ যদি আমরা এখান থেকে ডাইরেক্টলি বের করি, ইএ ইকুয়াল টু আমরা জানি কি না এক্স টি মাইনাস এক্স এ, তাহলে এটার মান হচ্ছে এক্স টি, এটা ট্রু ভ্যালু, আর এটা আমার অ্যাপ্রক্সিমেট ভ্যালু এক্স এ। তাহলে এক্স টি মাইনাস এক্স এ যদি আমরা করি তাহলে কত মানটা বেরোচ্ছে না 0.00032, এই হচ্ছে আমার কি না ইয়ের মান। এবার দেখো আমরা যদি একদম ডাইরেক্ট সূত্রে বসাই তাহলে কত আসছে না হাফ ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস এম। তার মানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত না হাফ ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস এম, মানে কত, এম মানে 3 ডেসিমাল প্লেসেস, হাফ মানে কত, হাফ মানে আমরা জানি 0.5 ডিভাইডেড বাই একের গায়ে 3টে শূন্য, 0.5 ডিভাইডেড একের গায়ে 3টে শূন্য মানে কি 0.0005। তাহলে আমার ই এ যে মানটা বেরোলো সেটা এখানে কত বেরিয়েছে 0.305, আর এখানে ই এর যে অরিজিনাল ভ্যালু সেটা হচ্ছে কত 0.303। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ই এর যে মানটা 0.003 এটা ছোট, আর এই যে এই মানটা সেটা হচ্ছে বড়। তাহলে ই এ লেস ইকুয়াল টু হাফ ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস এম, এটা আমি বলতেই পারি, কারণ আমরা যেহেতু দেখতে পাচ্ছি কি না 0.00032 লেস ইকুয়াল টু 0.00050। ঠিক আছে, তাহলে আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো অসুবিধা নেই। এবার নেক্সট আমরা একটা থিওরেমে আসছি, সেই থিওরেমটাও খুব গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য। বলছে এ নাম্বার কারেক্টেড আপ টু এন সিগনিফিক্যান্ট ফিগার দেন ইয়ার লেস দেন 1/k ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস এন মাইনাস 1। যদি দেখো এই যে আমি এখানে আগেরটা কি বললাম না ই এ, দেখো তাহলে যেটা বলা আছে যে যদি আমি আগেরটাই পড়েছিলাম ই এ লেস ইকুয়াল টু হাফ ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস এম, এখানে ই আর অর্থাৎ রিলেটিভ এরর ইকুয়াল টু রিলেটিভ এরর লেস দেন 1/k ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে n কি, n মানে হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার আর m মানে হচ্ছে কি, m মানে হচ্ছে তোমার ডেসিমাল প্লেসেস। তাহলে k ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে n হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার। তাহলে আমাদের প্রশ্ন আসছে কেটা কি, এই কেটা হচ্ছে ফার্স্ট সিগনিফিক্যান্ট ডিজিট অফ দ্য নাম্বার। ফার্স্ট সিগনিফিক্যান্ট ডিজিট কোনটাকে বলে না, আমরা বলেছিলাম প্রথম যে নন জিরো এলিমেন্ট যেটা থাকবে সেটাই হচ্ছে কিনা ফার্স্ট সিগনিফিক্যান্ট ডিজিট। ঠিক আছে, তাহলে ই আর লেস দেন 1/k ইন্টু 10 টু দি পাওয়ার n
-1, যেখানে এনটা অবশ্যই নট ইকুয়াল টু 1 হতে হবে। ঠিক আছে, তো আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। এবার যেটা আছে সেটা হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্সের মধ্যে দুটো আছে, একটা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স, একটা ব্যাকওয়ার্ড ডিফারেন্স, একটা শিফট অপারেটর। ঠিক আছে, ওটা ডিফারেন্স দুই প্রকার, একটা ফরওয়ার্ড ডিফারেন্স, একটা ব্যাকওয়ার্ড ডিফারেন্স। ফরওয়ার্ড ডিফারেন্সকে আমরা ডেল্টা দ্বারা ডিনোট করব, আর ব্যাকওয়ার্ড ডিফারেন্সকে আমরা নেপলা দ্বারা ডিনোট করব। ডেল্টাটা কি না ত্রিভুজের মতো, আর নেপলাটা হচ্ছে উল্টো ত্রিভুজের মতো। আচ্ছা, ফরওয়ার্ড ডিফারেন্স মানে কি, ডেল্টা অফ এফ এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি কি না এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। এই যে এখানে এইচটা কি না, এইচটা হচ্ছে স্টেপ লেন্থ। ঠিক আছে, এইচটা হচ্ছে স্টেপ লেন্থ। আর ব্যাকওয়ার্ড ডিফারেন্সটা কি, ব্যাকওয়ার্ড ডিফারেন্স হচ্ছে নেপলা এফ অফ এক্স। নেপলা এফ অফ এক্স যখন হচ্ছে তখন সেখানে কি, যেমন এফ অফ এক্স যখন নিচ্ছিলাম তখন আমি যদি এটাকে গ্রাফিক্যালি ড্র করি, তাহলে দেখো এইরকমভাবে আমি মাঝখানে একটা এক্স পয়েন্ট নিয়ে নেবো, কি না এক্স পয়েন্ট নিয়ে নেবো। এর যখন বাঁ দিকে হচ্ছে তখন সেটা হচ্ছে, আমি সাপোজ বাঁ দিক থেকে শুরু করছি, সেটা হচ্ছে কত না, এটা হচ্ছে এক্স মাইনাস এইচ। আর এই যে ডান দিকে যেটা নিলাম সেটা হচ্ছে এক্স প্লাস এইচ। ঠিক আছে, যখন ডেল্টা নেবো, ডেল্টা মানে বড় ভ্যালু, অর্থাৎ এক্স প্লাস এইচ থেকে এক্সের যে ডিফারেন্স এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, আর নেপলা মানে হচ্ছে ছোট ভ্যালু। তো সুতরাং এখানে এফ অফ এক্স থেকে এফ অফ এক্স মাইনাস এইচ আমরা যদি ধরে নিই, এফ অফ এক্স মাইনাস এইচ থেকে এক্স তো মাইনাস করতে পারবো না, কারণ সেটা কি হয়ে যাবে না মাইনাস নেগেটিভ চলে আসবে। এখানে সব থেকে বড় টার্ম কত, এক্স প্লাস এইচ, তার থেকে ছোট এক্স, তার থেকে ছোট এক্স মাইনাস এইচ। তাহলে ডেল্টার ক্ষেত্রে কি হবে, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, আর ন্যাবলার ক্ষেত্রে কি হবে, এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ। দুটোই কিন্তু কি ডেল্টা এফ অফ এক্স বা ন্যাবলা এফ অফ এক্স। এবার দেখো শিফট অপারেটর কি জিনিস, শিফট অপারেটর হচ্ছে ই অফ এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এইচ। ঠিক আছে, মানে ই অফ এফ অফ এক্স ইকুয়াল টু আমরা বলতে পারবো কি না এফ অফ এক্স প্লাস এইচ। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস প্রমাণ করতে বলা আছে, প্রমাণ করো ই ইকুয়াল টু ডেল্টা প্লাস 1। আচ্ছা, আমি যদি এখানে নিয়ে নিই ই অফ এফ অফ এক্স ইকুয়াল টু, আমি তো বলতে পারি না এফ অফ এক্স প্লাস এইচ। আচ্ছা, এবার দেখো এফ অফ এক্স প্লাস এইচের সাথে আমি এফ অফ এক্স মাইনাস করতে পারি, আবার এফ অফ এক্সটা প্লাসও করতে পারি। আচ্ছা, এবার আমরা যদি দেখি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এটা মানে কি না, এটা মানে হচ্ছে ডেল্টা এফ অফ এক্স, প্লাস আমার এখানে কত আছে না এফ অফ এক্স আছে, ইকুয়াল টু আমরা এখানে যদি ডেল্টা প্লাস 1 ইন্টু এফ অফ এক্স লিখতে পারি। এবার দেখো ই অফ এফ অফ এক্স ছিল, তাহলে ই অফ এফ অফ এক্স ইকুয়াল টু ডেল্টা প্লাস 1 ইন্টু এফ অফ এক্স, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ই ইকুয়াল টু ডেল্টা প্লাস 1। দেখো একদম হয়ে গেল, ই ইকুয়াল টু ডেল্টা প্লাস 1, বা যদি ঘুরিয়ে বলি তাহলে আমরা এখানে বলতে পারবো কি না ডেল্টা ইকুয়াল টু ই মাইনাস 1। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এই দুটো সূত্রে আমাদের খুব গুরুত্বপূর্ণ যে কোনো অঙ্ক করার জন্য। এবার দেখো এই একই অঙ্ক বলেছে ডেল্টা ইকুয়াল টু ই মাইনাস 1, যেটা আমি বললাম একই রকম করে প্রুভ করা যায়, সেক্ষেত্রে কোনো অসুবিধা কিছু নেই। যদি আমি তাও একটি প্রুভ করে দিচ্ছি, যদি আমাকে ডেল্টা ইকুয়াল টু বের করতে পারে, ডেল্টা এফ অফ এক্স ইকুয়াল টু আমরা জানি কি না এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স আমরা জানি। আচ্ছা, এফ অফ এক্স প্লাস এইচকে আমরা লিখতে পারি তো ই অফ এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি কত না ই মাইনাস 1 ইন্টু এফ অফ এক্স। দেখো তো এফ অফ এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে ডেল্টা ইকুয়াল টু ই মাইনাস 1। এবার দেখো যেটা লেখা আছে 1 প্লাস ডেল্টা ইন্টু 1 মাইনাস ন্যাপলা ইকুয়াল টু 1। আচ্ছা, এগুলো ডাইরেক্ট মনে রেখে দিলেই হবে, কিন্তু ইনকেস আমি যদি ভুলে যাই তার জন্য আমি এটা প্রমাণ করে দিচ্ছি, ইজি প্রমাণ। 1 প্লাস ডেল্টা ইন্টু 1 মাইনাস ন্যাপলা ইন্টু এফ অফ এক্স ইকুয়াল টু, তাহলে দেখো তো 1 প্লাস ডেল্টা তো আমার এখানে থাকলোই, 1 প্লাস ন্যাপলা আছে, 1 মাইনাস ন্যাপলা আছে, 1 মাইনাস ন্যাপলাকে যদি আমরা লিখি তাহলে এটা কত পাবো না এফ অফ এক্স মাইনাস ন্যাপলা এফ অফ এক্স। ঠিক আছে, আচ্ছা এক্ষেত্রে আমি লিখতে পারি 1 প্লাস ডেল্টা যা আছে আমি রেখে দিলাম, আচ্ছা ইন্টু এফ অফ এক্সও রেখে দিলাম। ন্যাপলা এফ অফ এক্স মানে কি, ন্যাপলা এফ অফ এক্স মানে এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস এফ অফ এক্স মাইনাস এইচ। ঠিক আছে, দেখো তো এফ অফ এক্স কেটে যাচ্ছে, তাহলে আমার যেটা আসছে এফ অফ এক্স মাইনাস এইচ প্লাস ডেল্টা ইন্টু এফ অফ এক্স মাইনাস এইচ। ক্লিয়ার? আচ্ছা দেখো তো এফ অফ এক্স মাইনাস এইচ যা আছে রাখলাম, ডেল্টা এফ অফ এক্স মাইনাস এইচ মানে কি তার এক ঘর আগে থেকে আমাকে নিতে হবে, তার মানে আমার হবে এটা এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ। দেখো তো এফ অফ এক্স মাইনাস এইচ কেটে যাচ্ছে, মানে কত আসছে না এফ অফ এক্স। তাহলে দেখো 1 প্লাস ডেল্টা ইন্টু 1 মাইনাস ন্যাপলা ইন্টু এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স কেটে গেলে কত হচ্ছে না 1 প্লাস ডেল্টা ইন্টু 1 মাইনাস ন্যাপলা ইকুয়াল টু আই বা 1 চলে আসছে, বা আই ইন্টু এফ এক্স। ঠিক আছে, তাহলে আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। এবার দেখো বলেছে প্রুভ দ্যাট ডেল্টা অফ লগ অফ এফ অফ এক্স ইকুয়াল টু লগ অফ 1 প্লাস ডেল্টা এফ এক্স বাই এফ এক্স। দেখো এটা আমার পরীক্ষায় ডাইরেক্টলি এখান থেকে চলে আসতে পারে। তো দেখো এখান থেকে হয়তো এটার মানটা 4টা অপশান দেওয়া থাকলো, 4টা অপশানের মধ্যে কোন অপশানটা কারেক্ট হবে আমাকে বের করতে বলতে পারে। তাহলে আমাকে সর্বপ্রথম কি করবো না, আমি লিখবো কি লেখা আছে ডেল্টা অফ লগ অফ এফ অফ এক্স করা আছে। আচ্ছা তার মানে আমি দেখি লিখতেই পারি কি না ডেল্টা মানেই হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, তার মানে আমি একে লিখলাম লগ অফ
এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস লগ অফ এফ অফ এক্স। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। আচ্ছা লগ এম মাইনাস লগ এন সূত্র কি না লগ অফ এম বাই এন, তাহলে লগ অফ এফ অফ এক্স প্লাস এইচ বাই এফ অফ এক্স প্লাস এইচ এফ অফ এক্স। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার দেখো এটাকে আমি তো লিখতে পারি এফ অফ এক্স প্লাস এইচ মানে কি ই অফ এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স, ঠিক আছে। তাহলে আচ্ছা এবার দেখো এই যে লগ অফ ই অফ এফ অফ এক্স আছে, ই অফ এফ অফ এক্স আমরা একে আমি ঘুরিয়ে লিখতে পারি কত না ই মানে আমরা কি জানি না ডেল্টা প্লাস ওয়ান। দেখো এই যে ই ইকুয়াল টু ডেল্টা প্লাস ওয়ান আমি আগেই প্রুভ করলাম, তাহলে ই ইকুয়াল টু আমরা লিখে দিলাম কত না ডেল্টা প্লাস ওয়ান ইন্টু এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স। আচ্ছা তাহলে আমরা একে লিখতে পারি তো যে লগ অফ, তাহলে দেখো তো এফ এক্স বাই এফ এক্স, এফ এক্স বাই এফ এক্স মানে কত ওয়ান, প্লাস আমরা এখানে কি পাচ্ছি না ডেল্টা এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। তাহলে দেখো এটাই তোমাকে প্রমাণ করতে বলেছে লগ অফ আই প্লাস, দেখো এটা যে এফ এক্স বাই এফ এক্স এটা ওয়ান করা যায় না আই করে দিতে হয়, ঠিক আছে। তাহলে কি না লগ অফ আই প্লাস ডেল্টা এফ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। আচ্ছা নেক্সট চলে যায় আমাদের কি আছে, আমাকে একটা জিনিস লিখবো আর একটা প্রমাণ করতে বলেছি প্রুভ দ্যাট ডেল্টা ন্যাবলা ইকুয়াল টু ডেল্টা মাইনাস ন্যাবলা, ঠিক আছে। আচ্ছা একই জিনিস একই রকমভাবে প্রমাণ করে দেবো। ডেল্টা ন্যাবলা আছে, তাহলে ডেল্টা অফ ন্যাবলা অফ এফ অফ এক্স। আচ্ছা ন্যাবলা অফ এফ অফ এক্স ইকুয়াল টু আমরা কত জানি না এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ জানি। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। দেখো এবার যদি গুণ করে দিই তাহলে কত পাবো ডেল্টা এফ অফ এক্স মাইনাস ডেল্টা এফ অফ এক্স মাইনাস এইচ, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এখানে আমি লিখতে পারি ডেল্টা এফ অফ এক্স মাইনাস, আচ্ছা এই যে ডেল্টা এফ অফ এক্স প্লাস এইচ এক্স মাইনাস এইচ এটাকে কি লেখা যায় না এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ এটা লিখতেই পারি, ঠিক আছে, ইকুয়াল টু ডেল্টা এফ অফ এক্স মাইনাস, তাহলে দেখো তো এফ অফ এক্স মাইনাস এটা এফ অফ এক্স প্লাস এইচ এটা একটা এক্সট্রা এফ অফ এক্স মাইনাস এইচ এটা মানে কি লিখবো না ন্যাবলা এফ অফ এক্স লিখবো ইকুয়াল টু, তাহলে দেখো তার মানে কত আসছে না ডেল্টা মাইনাস ন্যাবলা ইন্টু কত আসলো না এফ অফ এক্স। দেখো তার মানে কি ডেল্টা ন্যাবলা এফ অফ এক্স ইকুয়াল টু কত আসছে ডেল্টা মাইনাস ন্যাবলা ইন্টু এফ অফ এক্স, দ্যাট মিনস ডেল্টা ন্যাবলা ইকুয়াল টু ডেল্টা মাইনাস ন্যাবলা। আচ্ছা নেক্সট অঙ্কে চলে আসছি ইভালুয়েট এ স্কোয়ার বাই ই ইন্টু এক্স এস কিউব। বলছে কি না স্পেসিং বিং ওয়ান, এখানে যেখানে স্পেসটা কত বলা আছে না ওয়ান বলা আছে, তাহলে এর মানটা আমাকে বের করতে হবে, ইভালুয়েট করতে বলা আছে মানে কি এর মানটা আমাকে বের করতে হবে। আচ্ছা ডেল্টা মানে কি জানি ডেল্টা মানে ই মাইনাস ওয়ান আমরা জানি, ই মানে ডেল্টা প্লাস ওয়ান আর ডেল্টা মানে ই মাইনাস ওয়ান, এবার গন্ডগোল করে দিও না, ই ইকুয়াল টু আমরা জানি ডেল্টা প্লাস ওয়ান আর ডেল্টা ইকুয়াল টু কত ই মাইনাস ওয়ান, তার মানে হচ্ছে ই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই ই ইন্টু আমরা কত পাচ্ছি না এক্স এস কিউব পাচ্ছি। আচ্ছা ই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মানে কত ই স্কোয়ার মাইনাস টু ই প্লাস ওয়ান ডিভাইডেড বাই ই ইন্টু যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত না এক্স এস কিউব। আচ্ছা তাহলে কত ই স্কোয়ার বাই ই মানে ই মাইনাস টু প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু আমরা পাচ্ছি কত না এক্স এস কিউব, ঠিক আছে। তাহলে আচ্ছা দেখো তো এই যে ই অফ এক্স এস কিউবকে আমি লিখতে পারি কত এক্স প্লাস ওয়ান তার হোল কিউব মাইনাস টু ইন্টু এক্স কারণ টু এক্স আছে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান আছে না, ই টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে আমরা লিখতে পারি কত এক্স মাইনাস ওয়ান তার হোল কিউব, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা যদি এটাকে ভাঙি তাহলে কত পাচ্ছি এক্স প্লাস ওয়ানের হোল কিউব মানে এক্স এস কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস টু এক্স প্লাস এক্স এস কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান, তাহলে দেখো তো প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস আচ্ছা মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে এখানে কত পড়ে থাকছে না আমরা দেখতে পাচ্ছি ও সরি একটা জায়গায় একটু ভুলে গেছে, এখানটায় কত না এক্স এস কিউব ছিল মাইনাস টু কে এক্স এস কিউব দিয়ে গুণ করলে কত হচ্ছে তাহলে মাইনাস টু এক্স এস কিউব হচ্ছে, ওটা আমি মাইনাস টু এক্স রেখে দিয়েছিলাম, এটা কত না মাইনাস টু এক্স এস কিউব। তাহলে দেখো এক্স এস কিউব মাইনাস টু এক্স এস কিউব কেটে যাচ্ছে মানে পড়ে থাকছে কত থ্রি এক্স আর থ্রি এক্স যোগ করলে কত আসছে না সিক্স এক্স হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। আচ্ছা এবারে বেশ কয়েকটা ফর্মুলা আছে সেই সমস্ত থিওরেমগুলোকে আমি সব তো প্রুভ করা সম্ভব নয়, আমি এখানে লিখে দিয়েছি এই থিওরেমগুলো ভালো করে মনে রাখতে হবে। প্রথমে কি না ডেল্টা টু দি পাওয়ার এম ইন্টু ন্যাবলা টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে আমি একে ঘুরিয়ে লিখতে পারি কি না ডেল্টা টু দি পাওয়ার এন ইন্টু ন্যাবলা টু দি পাওয়ার এম, ঠিক আছে। এবার দেখো ডেল্টা অফ এক্স সি আর যদি থাকে তাহলে আমরা একে ডাইরেক্টলি লিখে দেবো কত এক্স সি আর মাইনাস ওয়ান।
এবার দেখো ডেল্টা অফ এক্স টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে সেই রকম সেই এর মতো মানে এন ইন্টু দেখো এই যে এনটা সামনে চলে আসবে ডিফারেন্সিয়েশনের মতো এন ইন্টু এখানে একটা এইচ চলে আসবে এন এইচ ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আচ্ছা যখন আমার ডেল্টা টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়ে যাবে তার মানে মাইনাস ওয়ান মানেই কি এটা উল্টে যাবে, তাহলে ওয়ান বাই এন এইচ হয়ে যাবে ওয়ান বাই এন এইচ ইন্টু এক্স টু দি পাওয়ার এন হয়ে গেল, তখন এন মাইনাস ওয়ান আছে না, এন মাইনাস ওয়ানের ক্ষেত্রে এটা কত হয়ে গেল না এন হয়ে গেল। দেখো এখানে এন ছিল বলে এন মাইনাস ওয়ান হচ্ছিল, এটা এন মাইনাস ওয়ান আছে মানে এক্স টু দি পাওয়ার এন হয়ে গেল, ব্যাস ঠিক আছে। ঠিক এর উল্টো অপোজিট কেস, এটা উপরে এন এইচ হচ্ছিল, এটা কত হবে না নিচে এন এইচ ডেল্টা টু দি পাওয়ার ইনভার্স মানে। এবার দেখো ই টু দি পাওয়ার এম ইন্টু ই টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে আমরা একে ঘুরিয়ে লিখতে পারি ই টু দি পাওয়ার এন ইন্টু ই টু দি পাওয়ার এম, আবার একে লিখতে পারি ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম প্লাস এন, যেমন আমাদের গুণের ফর্মুলা। আচ্ছা ই টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এম ইকুয়াল টু আমরা লিখতে পারি কি ই টু দি পাওয়ার এম এন। এবার দেখো ডেল্টা টু দি পাওয়ার এম যদি হয় ডেল্টা টু দি পাওয়ার এম তখন আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এম ইন্টু ন্যাপলা টু দি পাওয়ার এম, ঠিক আছে, ন্যাপলা টু দি পাওয়ার এম ইন্টু ই টু দি পাওয়ার এম মানে আবার লিখতে পারি ই টু দি পাওয়ার এম ইন্টু ন্যাপলা টু দি পাওয়ার এম, ঠিক আছে। অর্থাৎ ডেল্টাটাকে যখনই আমি ন্যাপলা করে দেবো তখনই তার সামনে কি চলে আসবে না একটা ই চলে আসবে, ঠিক আছে। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো অসুবিধা নেই। এবার দেখো একই রকম করে ন্যাপলা টু দি পাওয়ার এম যখন করবো ন্যাপলাটাকে যখন ডেল্টা করবো তখন কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস এম চলে আসবে, কারণ কি ন্যাপলা ছোট ডেল্টা বড়, তার জন্য কত আসছে না ই টু দি পাওয়ার মাইনাস এম চলে আসছে, তাহলে ডেল্টা টু দি পাওয়ার এম ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম, একই রকম করে ঘুরিয়ে বলতে পারি ই টু দি পাওয়ার মাইনাস এম ইন্টু ডেল্টা টু দি পাওয়ার এম। এবার দেখো ই ইকুয়াল টু আমরা জানি ওয়ান প্লাস ডেল্টা প্রমাণ করলাম, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু কত হবে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান মাইনাস ল্যামডা, যেমন দেখো এই যে ওয়ান মাইনাস যে ন্যাপলা, ঠিক আছে, তাহলে ই ইকুয়াল টু ওয়ান প্লাস ডেল্টা আর ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু কত না ওয়ান মাইনাস ন্যাপলা। এবার দেখো ডেল্টাকে যখন আমি ন্যাপলা করবো সামনে বললাম কি একটা ই চলে আসবে, আবার ন্যাপলাকে যখন ডেল্টা করবো তখন কিন্তু একটা ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান চলে আসবে, অর্থাৎ ডেল্টা ইকুয়াল টু ন্যাপলা ইন্টু ই বলতে পারি, কিন্তু ন্যাপলা ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু ডেল্টা বলতে হবে। এবার দেখো ই ইকুয়াল টু কত না ই টু দি পাওয়ার এইচ ইন্টু ডি, যেখানে এইচ ডি ইকুয়াল টু কত না লগ ই, ঠিক আছে। আশা করি জিনিসটা এটা বিশেষ কিছু কাজে লাগবে না। পরবর্তী দেখো ওয়ান প্লাস ডেল্টা ইন্টু ওয়ান মাইনাস ডেল্টা ইকুয়াল টু ওয়ান, এটা আমি প্রুভ করলাম। ডেল্টা ন্যাপলা ইকুয়াল টু ন্যাপলা ডেল্টা, এটাও আমি প্রুভ করলাম। এবার দেখো ডেল্টা ন্যাপলা ইকুয়াল টু ডেল্টা মাইনাস ন্যাপলা, আবার দেখো ডেল্টা প্লাস ন্যাপলা ইকুয়াল টু, দেখো এগুলোকে মনে রেখে দিতে হবে, ডেল্টা প্লাস ন্যাপলা ইকুয়াল টু ডেল্টা বাই ন্যাপলা মাইনাস ন্যাপলা বাই ডেল্টা, ঠিক আছে। এই বেশ কয়েকটা সূত্র আছে, এই সূত্রগুলো আমার যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগতে পারে। এবার আমরা যেটা আসছি সেটা হচ্ছে ইন্টারপোলেশন, খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। হোয়াট ইজ ইন্টারপোলেশন? বলছে ল্যাগ্রেঞ্জিয়ান ইন্টারপোলেশন, প্রথম আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ল্যাগ্রেঞ্জিয়ান ইন্টারপোলেশন পলিনোমিয়ালস, ঠিক আছে, এবং এখানে ডিভাইডেড ডিফারেন্স, এই দুটোই খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা ল্যাগ্রেঞ্জিয়ান ইন্টারপোলেশন কাকে বলছে? বলছে ল্যাগ্রেঞ্জিয়ান ইন্টারপোলেশন পলিনোমিয়ালস হচ্ছে সাপোজ এ একটা ওয়াই আই ইকুয়াল টু ওমেগা ইন্টু এক্স আই হোয়ার আই ইকুয়াল টু 0 1 2 3 ডট ডট করে এন পর্যন্ত আমি একটা সংখ্যা লিখলাম, তাহলে কি ওয়াই আই আমি ধরে নিলাম ওয়াই আই ইকুয়াল টু ওমেগা অফ এক্স আই, সেখানে ল্যাগ্রেঞ্জিয়ান ইন্টারপোলেশন ওয়াইজ আমরা বলতে পারি ফাই অফ এক্স ইকুয়াল টু সামেশন আই ইকুয়াল টু 0 টু এন ওমেগা এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়াই ইন্টু ওমেগা ড্যাশ এক্স আই, ঠিক আছে, ইন্টু ওয়াই আই, এটা মনে রেখে দিতে হবে, ঠিক আছে। ফাই অফ এক্স আমরা প্রথমে মনে রাখবো যে ল্যাগ্রেঞ্জিয়ান ইন্টারপোলেশন কি ফাই অফ এক্স ইকুয়াল টু সামেশন আই ইকুয়াল টু 0 টু এন এল আই এক্স ওয়াই আই, ঠিক আছে। আচ্ছা এল আই এক্সটা কি? এল আই এক্সটা হচ্ছে ওমেগা এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স আই ইন্টু ওমেগা ড্যাশ এক্স আই, ঠিক আছে। দেখো এখানে যেহেতু এক্স মাইনাস এক্স আই, ওমেগা এক্স মানে কি এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস যে এক্স মাইনাস এক্স জিরো, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু করে কত দূর পর্যন্ত যাচ্ছে না এক্স মাইনাস এক্স এন পর্যন্ত যাচ্ছে। তাকে কত দিয়ে ভাগ করলাম না এক্স মাইনাস এক্স আই দ্বারা ভাগ করলাম। যখন আমরা এক্স মাইনাস এক্স আই দিয়ে ভাগ করছি তার মানে কি এখানে একটা ওমেগা ড্যাশ এক্স আই করে দিলাম, ব্যাস এই হচ্ছে আমার মনে রাখার নিয়ম। তাহলে ফাই অফ এক্স ইকুয়াল টু সামেশন অফ এল আই এক্স ওয়াই আই, যেখানে এটা হচ্ছে ব্যাপার। এবার 2 নম্বর আমাকে যেটা মনে রাখতে হবে, বলছে এই যে সামেশন আই ইকুয়াল টু 0 টু এন এল আই এক্স ইকুয়াল টু কত হচ্ছে না 1, আর এই যে ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশন ডিপেন্ড অন অনলি এক্স আই ড্যাশ এক্স নট ডিপেন্ড অন ওয়াই আই, অর্থাৎ কি না এই যে ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশনটা শুধুমাত্র এক্স আই এর উপর ডিপেন্ডেড, ওয়াই আই এর উপর ডিপেন্ডেড না, ঠিক আছে। ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশন ডিপেন্ড অন অনলি এক্স আই এস অ্যান্ড নট ইন্ডিপেন্ডেন্ট অন ওয়াই আই। এটা তোমার শর্ট কোশ্চেন পরীক্ষার সময় হয়তো তোমার এমসিকিউ এর মধ্যে যে কোনো একটা দিয়ে দিল যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা আর নন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা। তো ডিপেন্ডেন্ট হচ্ছে কত না এক্স আই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কত হচ্ছে না ওয়াই আই। এবার যেটা আছে এরর্স ইন ইন্টারপ্রেটিং পলিনোমিয়ালস, অর্থাৎ এই যে ল্যাগ্রেঞ্জিয়ান ইন্টারপ্রিটেশনের যে এররটা কত, এররটা আমাকে একদম ডিরেক্টলি মুখস্থ রেখে দিতে হবে। এক্স মান প্রথমে যেটা আছে সেটা ওমেগা এক্স মানেই আমরা জানি এক্স মাইনাস এক্স জিরো, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু করে ডট ডট করে এক্স মাইনাস এক্স এন, তার সাথে একটা জিনিস যোগ হবে সেটা কত না এফ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু জাই ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান। এটাই হচ্ছে কি না এরর ইন ইন্টারপ্রেটিং পলিনোমিয়াল, যেখানে জাই বিলংস টু আই, জাইটা কোথায় না ওই আই ইন্টারভেলের মধ্যেই বিলং করবে।
এবার যেটা আছে সেটা হচ্ছে ডিভাইডেড ডিফারেন্স। ডিভাইডেড ডিফারেন্স তিন রকম আছে, আমি বলছি তিন রকম নয়, অবশ্যই অনেক রকম আছে, ইনফাইনাইট পর্যন্ত আছে, তো আমি তিন রকম এখানে আলোচনা করছি। বলছি জিরোথ অর্ডার ডিভাইডেড ডিফারেন্স। জিরোথ অর্ডার মানে কি, যেখানে কোনো অর্ডার থাকছে না, জিরোথ অর্ডার অর্থাৎ এফ অফ এক্স জিরো ইকুয়াল টু কত হবে, এফ বক্স অফ এক্স জিরো ইকুয়াল টু এফ অফ এক্স জিরো। আর যখন আমরা ফার্স্ট অর্ডার ডিভাইডেড ডিফারেন্স বের করবো, ফার্স্ট অর্ডার মানে কি, এখানে দুটো সংখ্যা থাকবে, দুটো ভেরিয়েবল থাকবে, এখানে কত এক্স জিরো আর এক্স ওয়ান। তাহলে এফ অফ যখন আমরা লিখলাম এক্স জিরো কমা এক্স ওয়ান, তখন সেটাকে আমরা ডিভাইডেড ডিফারেন্স আকারে লিখতে পারি এফ অফ এক্স জিরো মাইনাস এফ অফ এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স জিরো মাইনাস এক্স ওয়ান। আবার এটাকে যদি কেউ ঘুরিয়ে লেখে, যদি আগে এটা লিখে দিই, এফ অফ এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স জিরো, এফ অফ এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স জিরো ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স জিরো। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারবো কত না, এফ অফ এক্স ওয়ান কমা এক্স জিরো। তাহলে মনে রাখবে এফ অফ এক্স জিরো কমা এক্স ওয়ানও যা হচ্ছে, এফ অফ এক্স ওয়ান কমা এক্স জিরোর মানটাও সেই একই হচ্ছে। দেখো উপর থেকে মাইনাস, নিচের থেকে মাইনাস কমন নিয়ে নিলাম, একই টার্ম চলে আসলো। আবার দেখো সেকেন্ড অর্ডার ডিভাইডেড ডিফারেন্স যদি আমাকে বের করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে তিনটে ডিজিট, তিনটে টার্ম থাকবে। তিনটে টার্মের ক্ষেত্রে এক্স জিরো, এক্স ওয়ান আর এক্স টু। তখন আমরা কি করবো না, এফ অফ এক্স জিরো কমা এক্স ওয়ান কমা দিয়ে মাইনাস এফ অফ এক্স ওয়ান কমা এক্স টু ডিভাইডেড বাই এই যে এক্স জিরো মাইনাস এক্স টু। এটা হচ্ছে কি না সেকেন্ড অর্ডার ডিভাইডেড ডিফারেন্স। এবার দেখো ডিভাইডেড ডিফারেন্সের বেশ কিছু ফর্মুলা আছে। বলছে ডিভাইডেড ডিফারেন্স অফ কনস্ট্যান্ট, যদি আমরা কোনো একটা কনস্ট্যান্টের ডিভাইডেড ডিফারেন্স নিই, তাহলে তার ভ্যালুটা কত হবে না জিরো, অর্থাৎ এফ অফ সি ইকুয়াল টু জিরো। আর যদি ডিভাইডেড ডিফারেন্সটা সবসময় হচ্ছে কিনা লিনিয়ার, অর্থাৎ দুই অর্ডার ডিগ্রি যদি আমি দুবার ডিভাইডেড ডিফারেন্স করে দিই, তাহলে তার ভ্যালুটা কত আসবে না কনস্ট্যান্ট চলে আসবে। অর্থাৎ ডিভাইডেড ডিফারেন্সের মান সবসময় কি আসবে না লিনিয়ার। আর ডিভাইডেড ডিফারেন্স কি হচ্ছে না অলওয়েজ, বা ডিভাইডেড ডিফারেন্স অলসো সিমেট্রিক ফাংশন। সিমেট্রিক ফাংশন মানে কি, এই দেখো আমি বললাম এফ অফ এক্স জিরো কমা এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স ওয়ান কমা এক্স জিরো, আমি এই প্রমাণ করে দেখালাম। সুতরাং ডিভাইডেড ডিফারেন্স হচ্ছে একটা সিমেট্রিক ফাংশন। এবার বলছি যদি এন তোরা ডিভাইডেড ডিফারেন্স হবে পলিনোমিয়াল অফ অর্ডার এন ইজ কনস্ট্যান্ট, যেটা বললাম যদি একটা এন তোরারের পলিনোমিয়াল থাকে, তার যদি এন তম ডিভাইডেড ডিফারেন্স করি, তাহলে এন তো অর্ডার পর্যন্ত ডিভাইডেড ডিফারেন্স করলে তার ভ্যালুটা কি আসবে না একটা কনস্ট্যান্ট টার্ম আসবে। এবার দেখো এফ অফ এক্স জিরো, এক্স ওয়ান, এক্স টু করে ডট ডট করে এক্স এন পর্যন্ত আমি টার্ম নিয়ে নিলাম, কত না এন সংখ্যক ভ্যারিয়েবল নিয়ে নিলাম। তার যখন ডিভাইডেড ডিফারেন্স নেবো, তখন সেটা কত হবে না ওয়ান বাই এইচ টু দি পাওয়ার এন ইন্টু ফ্যাক্টরিয়াল এন ইন্টু ডেল্টা টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই জিরো। এটাকে পুরো হুবহু আমাকে মনে রেখে দিতে হবে, ঠিক আছে। ওয়ান বাই এইচ টু দি পাওয়ার এন ইন্টু ফ্যাক্টরিয়াল এন ইন্টু ডেল্টা টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই জিরো, ঠিক আছে। এবার দেখো আমাকে বলা আছে প্রুভ দ্যাট এফ অফ এক্স জিরো এক্স ওয়ান এক্স টু ইকুয়াল টু ওয়ান, যেখানে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটা আমাকে কি করতে বলা আছে না প্রমাণ করতে বলা আছে। আচ্ছা আমরা এখানে তিনটে ভেরিয়েবল দেখতে পাচ্ছি, তাহলে আমরা এখানে লিখতে পারি কত না এফ অফ এক্স জিরো কমা এক্স ওয়ানের মান আগে বের করবো, এফ অফ এক্স টু এক্স ওয়ান কমা এক্স টুর মান বের করবো, কারণ না হলে আমরা এটা পুট করতে পারবো না। এফ অফ এক্স জিরো কমা এক্স ওয়ান মানে কি আমরা জানি, এফ অফ এক্স জিরো মাইনাস এফ অফ এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স জিরো মাইনাস এক্স ওয়ান। আচ্ছা এফ অফ এক্স জিরো মানে কত, এফ অফ এক্স জিরো মানে হচ্ছে এক্স জিরো স্কোয়ার মাইনাস এফ অফ এক্স ওয়ান মানে কত এক্স ওয়ান স্কোয়ার। আচ্ছা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি মানে হচ্ছে কত না এক্স জিরো প্লাস এক্স ওয়ান চলে আসছে। এটা দেখো একই রকম করে আমরা জানি এফ অফ এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স টু মানে এক্স ওয়ান স্কোয়ার মাইনাস এক্স টু স্কোয়ার ডিভাইডেড বাই আমরা দেখতে পাচ্ছি কত না এক্স ওয়ান মাইনাস এক্স টু। তার মানে এর ভ্যালু কত আসছে না এক্স ওয়ান প্লাস এক্স টু চলে আসছে। এবার আমরা যদি করি এফ অফ এক্স জিরো কমা এক্স ওয়ান কমা এক্স টু, তার মানে কত আসবে না এফ অফ এক্স জিরো কমা এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স ওয়ান কমা এক্স টু ডিভাইডেড বাই এক্স জিরো মাইনাস এক্স টু। আচ্ছা এফ অফ এক্স ওয়ান মাইনাস এক্স জিরো মাইনাস এক্স ওয়ান মানে কত বেরিয়েছে না এক্স জিরো প্লাস এক্স ওয়ান বেরিয়েছে, মাইনাস এফ অফ এক্স ওয়ান কমা এক্স টু ইকুয়াল টু কত বেরিয়েছে না এক্স ওয়ান প্লাস এক্স টু মানে মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স জিরো মাইনাস এক্স টু। দেখো উপরেও এক্স জিরো মাইনাস এক্স টু, নিচেও এক্স জিরো মাইনাস এক্স টু, মানে ভ্যালুটা কত বেরিয়ে গেল না ওয়ান বেরিয়ে গেল। আচ্ছা নেক্সট অঙ্ক যেটা দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়ান বাই এক্স দেন এফ অফ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি। আচ্ছা একই রকম অঙ্ক, তাহলে আমরা এখানে এফ অফ এ কমা বি বের করবো। এফ অফ এ কমা বি মানে কি এফ অফ এ মাইনাস এফ অফ বি মানে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। তার মানে হচ্ছে কত না বি মাইনাস এ ডিভাইডেড বাই এ বি ইন্টু আমরা দেখতে পাচ্ছি ওয়ান বাই এ মাইনাস বি ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এ বি। একই রকম করে এফ অফ বি কমা সি বের করলে সেটা আসবে কত মাইনাস ওয়ান বাই বি সি। তাহলে আমাকে কী বের করতে হবে না এফ অফ এ কমা বি কমা সি ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এ বি মাইনাস ওয়ান বাই বি সি মাইনাস অফ মাইনাস ওয়ান বাই বিসি মানে কি প্লাস ওয়ান বাই বিসি ডিভাইডেড বাই আমরা দেখতে পাচ্ছি কত না এই যে কি করব না এ মাইনাস সি করে দিলাম। তাহলে আচ্ছা দেখো তো কি আসছে, এখান থেকে লসাগু আসছে আমার এ বি সি লসাগু আসছে। আচ্ছা এ বি কমন চলে গেলে এখানে কত পড়ে আছে না মাইনাস সি প্লাস বিসি কমন চলে গেলে এখানে কত পড়ে আছে এ ডিভাইডেড বাই এ মাইনাস সি। তার মানে এ মাইনাস সি ডিভাইডেড বাই এ বি সি ইন্টু ওয়ান বাই এ মাইনাস সি ক্যান্সেল হয়ে কত পড়ে থাকলো ওয়ান বাই এ বি সি।
আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। এর পরের দিন আমি নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা অ্যান্ড নিউটনস ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা, এমনকি তোমার যে সমস্ত ওই নিউটনস যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, এমন সিমসন 1/3 রুল, ট্রাপিজয়েডাল রুল, এমনকি যে ওই বাইসেকশন মেথড, রাঙ্গাকুত্তা মেথড, রেগুলার ফলসি মেথড, ইটারেশন মেথড, এই সমস্ত মেথড সম্পর্কে পরের ক্লাসে আলোচনা করলে আমার দুটো ক্লাসের মধ্যে কমপ্লিট আমার এই যে থিওরেমটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে এই বংশীয় স্যার বই থেকে বেশ কয়েকটা এক্সাম্পল করে দেবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।